প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রকৃতি ও পরিবেশ দেখার জন্য। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা আমাদের পরিবেশ নিয়ে কথা বলি, আমরা আমাদের প্রতিবেশ নিয়ে কথা বলি। এই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় জলবায়ু ঝুঁকি ও নারী। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন সম্মানীয় অতিথি। আসুন তাদের সাথে পরিচিত হই। আমার পাশে আছেন শারমিন নীলর্মী, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরও আছেন দিলরুবা হায়দার, পরামর্শক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। আপনাদের স্বাগত আমাদের আলোচনা পর্বে। আমরা শুরুতে যেমনটি বলছিলাম, এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা আমাদের পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলি। আমরা এখন যখন পরিবেশ নিয়ে কথা বলি, স্বাভাবিকভাবেই জলবায়ু ঝুঁকি নিয়ে আমাদের আলোচনা করতে হয়, আমাদের জানতে হয়, বলতে হয়। জলবায়ু ঝুঁকিতে নারীর যে বিপদাপন্নতা এবং নারী ইস্যুটাকে আলাদাভাবে অথবা বিশেষভাবে দেখার প্রয়োজনটা কেন? বিপদাপন্নতার সাথে সক্ষমতার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। কেমন সেটি? বিপদাপন্নতা, সব বিপদ সবার উপরে একই অভিঘাত নিয়ে আসে না। ধরেন একটা 150 কিলোমিটার প্রতি ঘন্টায় 150 কিলোমিটার বেগে যে হাওয়া বা বায়ু বেগ যেটা, সেটা আমি যখন বিল্ডিং এ থাকি আমার উপরে যে অভিঘাত আনবে, কুড়ে ঘরে থাকা বিস্তীর্ণ গ্রামের মধ্যে থাকা একটা পরিবারের উপরে সেই একই অভিঘাত আনবে না। অর্থাৎ আমার কতটা সক্ষমতা আছে মোকাবেলা করবার জন্য, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একই দেশে থেকে অথবা একই জায়গায় থেকে একই ঝড়কে মোকাবেলা করবার সক্ষমতার উপর নির্ভর করবে আপনি কতটা বিপদগ্রস্ত নন। অর্থাৎ সক্ষমতার একটা সম্পর্ক আছে। এই ক্ষেত্রে নারীর কথা প্রসঙ্গ বিশেষভাবে আসে, কারণ সক্ষমতার জায়গা থেকে নারী অনেক সময় দেখা যায় পিছিয়ে থাকে বিভিন্ন কারণে। একটা শেখার সুযোগ কম পাওয়া যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবার আর্থিক সক্ষমতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিভিন্ন সোশ্যাল নর্মস এবং সামাজিক এবং আর্থিক কারণে নারীর সক্ষমতাটা অনেক সময়ই পুরুষের চাইতে পেছনে থাকে। ফলে বিপদকে মোকাবেলা করবার সামর্থ্য নারীর কম থাকে। এজন্যই বলা হয় যে একই জলবায়ু পরিবর্তনের একই ঘটনায় নারী এবং পুরুষের ভিন্ন ভিন্ন অভিঘাত হতে পারে, বিপদের মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে, বিপদের ছবি ভিন্ন ভিন্ন হতে পারে। এ কারণেই আমরা যখন নীতি কৌশলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার কথা বলি, নারীর কি ধরনের ভিন্ন বিপদাপন্নতা রয়েছে, এই বিপদাপন্নতা মোকাবেলা করবার জন্য নারীর কাছে কি ধরনের শক্তি রয়েছে, সেই বিষয়গুলো মনোযোগের সাথে বিশ্লেষণ করবার দাবি রাখে। জি আপা, আপনি অনেকদিন কাজ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি, এই বিষয়গুলো নিয়ে। আপনি যেটি বলছিলেন যে নারীর বিপদাপন্নতা একটু বেশি এখানে, আসলে কোন কোন সেক্টরে এবং কিভাবে সেটি দৃশ্যমান? জলবায়ুর পরিবর্তনের কারণে যে প্রভাবগুলো পড়বে বিশেষ করে আমাদের অঞ্চলে, আমাদের দেশগুলোতে, সেটা প্রধানত হচ্ছে যে আপনার ফুড সিকিউরিটির উপরে, আরেকটা হচ্ছে যে পানীয় জল, মানে খাদ্য নিরাপত্তা, পানীয় জল, স্বাস্থ্য এবং জীববৈচিত্র্য, এই জিনিসগুলোর উপর বেশি প্রভাব পড়বে। তবে যেটা আমরা সবসময় যেটা মনে করি যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠ বেড়ে যাবে এবং মানুষ সব ডুবে যাবে, এই ধারণাটা কিন্তু এখন আর সেভাবে করে মানে সত্য নয়, এবং বিজ্ঞানীরা সেভাবে এটাকে জোর দিচ্ছে না। কারণ হচ্ছে যে সব দেশ কিন্তু, বিশেষ করে আমাদের দেশে আমরা বলতে পারি যে আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান এবং আমাদের যে মানে জিওলজিক্যাল যে বিষয়টা আছে, সে কারণে আমাদের যে উপকূলীয় অঞ্চল, সেটা হয়তো সেভাবে করে পানির নিচে তলিয়ে যাবে না আগামী 30-50 বছর মধ্যে। কিন্তু মানুষের এই উপকূলীয় অঞ্চলের লবণাক্ততাটা দারুণভাবে বৃদ্ধি পাবে। এই লবণাক্ততা বৃদ্ধি পাবার কারণে যেটা হবে যে পানীয় জলের অভাব দেখা দেবে। এখন পানীয় জলের বিষয়টি অলরেডি কিন্তু আমাদের সাউথ ওয়েস্ট, আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যদি যান তাহলে দেখবেন যে মানুষ ইতিমধ্যে পানীয় জলের অভাবে কষ্টে ভুগছে।
তো পানীয় জলের এটা হলেই হয় কি, সমস্যা হলেই হয় কি, নারীর উপর এটা একটা বিশাল চাপ পড়ে। কারণ শুধু আমাদের গ্রামাঞ্চলে না, সারা পৃথিবীতেই দেখা গেছে যে পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়টা প্রধানত নারীর এখতিয়ারের মধ্যে পড়ে। নারীকে এটা পানীয় জল সংগ্রহ করতে হয়। এক্স্যাক্ট, ওইটা যখন সে সংগ্রহ করতে পারছে না, তখন তার জন্য একটা বিশাল সমস্যা হয়ে দেখা দেয়। এবং শারমিন আপা এনারা অনেক স্টাডি করেছেন, সেখানে দেখিয়েছেন যে একটা মহিলাকে আমাদের সাউথ ওয়েস্টে প্রায় 5-6 কিলোমিটার, রাইট, 5-6 কিলোমিটার পথ পর্যন্ত হেঁটে যেতে হয়, প্রতিদিন যেতে হয়, আসতে হয় পানি সংগ্রহ করবার জন্য। তাহলে এটা নারীর জন্য একটা বাড়তি চাপ পড়লো। খাদ্য উৎপাদনের জন্য জায়গায় যদি আসেন, আমাদের দেশে কৃষি, যদিও বা কৃষকের কথা বললেই আমরা পুরুষকে মনে করি, কিন্তু কৃষি কাজে কিন্তু অনেকখানি, বিশেষ করে পোস্ট হারভেস্টে নারীর শ্রম কিন্তু বিশালভাবে মানে একটা কন্ট্রিবিউট করে। যদি আমাদের খাদ্যশস্য উৎপাদনের ওই জায়গাটা যদি ব্যাহত হয়, যেটা দক্ষিণ পশ্চিমাঞ্চলে হচ্ছে, ধান উৎপাদন অনেক কমে গেছে লবণাক্ততা বৃদ্ধির কারণে, সেখানে নারীর কাজ কমে যাচ্ছে। এবং ফুড সিকিউরিটি মানে খাদ্য নিরাপত্তার যখন আমার সংকট দেখা দেয়, তখন পরিবারে সবচেয়ে বেশি খাবার কম যখন দেখা যায়, তখন নারী খাবারটা কম পায়, মেয়ে শিশু খাবারটা কম পায়, ওর ফলে তার নিউট্রিশনাল যে স্ট্যাটাস সেটা নিচে নেমে যাচ্ছে। স্বাস্থ্যের দিকে যদি তাকাই, স্বাস্থ্যহানি কিন্তু নারীদের বেশি হচ্ছে। আবারও ফিরে যাচ্ছি সেই লবণাক্ততা এলাকায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে। লবণাক্ততার কারণে ওখানে দেখা গেছে যে মেয়েদের স্কিন ডিজিজ হচ্ছে। কারণ নদীর পানিতে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, এটা এফএওর একটা মানে এফএওর স্ট্যান্ডার্ড অনুযায়ী 1 লিটার পানিতে 1/2 গ্রাম পর্যন্ত অ্যালাউয়েবল, মানে আপনার স্যালিনিটি কনজাম্পশন। কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেক নদীতে লবণাক্ততা প্রায় 4 থেকে শুষ্ক মৌসুমেতে প্রায় 13 গ্রাম পর্যন্ত লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ফলে এই অতিমাত্রায় লবণ গ্রহণ করার কারণে দেখা যায় যে মেয়েদের ওই পানিটা ইউজ করছে, ফলে তাদের নানা রকম স্কিন ডিজিজ হচ্ছে। খাবার কারণে বিশেষ করে প্রেগনেন্ট উইমেনদের দারুণভাবে তারা স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকের অ্যাবর্শন হয়ে যাচ্ছে, একটা প্রি-এক্ল্যাম্পসিয়া একটা সমস্যা হচ্ছে, খিঁচুনির সমস্যাগুলো হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে। এইগুলো কিন্তু নারীদেরকে সহ্য করতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে গ্রামে গেলে দেখা যায় যে এই স্কিন ডিজিজের কারণে মেয়েদের বিয়ে হয় না, কারণ ওদের স্কিন খুব রাফ হয়ে যায়। তারপরে আপনার মানে রিপ্রোডাক্টিভ ট্র্যাকে অনেক রকমের মানে সংক্রমণ হয়, যার কারণে দেখা যায় যে স্বামীরা ছেড়ে চলে যাচ্ছে, মেয়েদের বিয়ে হচ্ছে না। দিস আর অল মানে সোশ্যাল প্রবলেম। এই জিনিসগুলো কিন্তু নারীকে যেভাবে এফেক্ট করছে, পুরুষদেরকে আবার অন্যভাবে এফেক্ট করছে, কিন্তু নারী কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে। এবং নারীর সাথে কিন্তু পরিবেশের সাথে নারী যত বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত, পুরুষ হয়তো ততটা নয়। ফলে পরিবেশের উপর যে কোনো রকমের প্রতিঘাত যেটা আসে, সেটা কিন্তু নারীকে সবার আগে মানে ক্ষতিগ্রস্ত করে। ফলে এই জন্যেই আমরা মনে করি যে জলবায়ুর কথা যখন আমরা বলবো, তখন নারীর বিষয়টিকে বিশেষভাবে অ্যাড্রেস করা অবশ্যই জরুরি। জি আপা, আপনি বাংলাদেশ সরকারের জন্য একটি গবেষণা কাজও করেছেন এই বিষয়ে। আপনার অন্যান্য ফাইন্ডিংস গুলো কি ছিল সেই কাজগুলোতে? আমরা 2000 সালে পরিবেশ মন্ত্রণালয়, বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের আওতায় ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে একটা গবেষণার কাজে হাত দিই, যেটা পরে প্রকাশিত হয়েছে সরকারের লোগো নিয়ে, যে বাংলাদেশ প্রথম দেশ এবং সরকারি উদ্যোগেই তা সম্ভব হয়েছে নারীর যে বিপদাপন্নতা, জলবায়ু পরিবর্তনে ভিন্ন মাত্রার বিপদাপন্নতা রয়েছে, এই ডকুমেন্টেশনের কাজটা বাংলাদেশই প্রথম করে। জলবায়ু পরিবর্তন তো কোনো অ্যালিয়েন কোনো কিছু নয়। হ্যাঁ, আমরা যদি আমাদের বাজেটের দিকে তাকাই, অথবা আমরা যদি গত 10 বছরের পরিসংখ্যানের দিকে তাকাই, সরকারি তথ্য, আমরা দেখতে পাবো যে শ্রমশক্তিতে গ্রামীণ নারীর কৃষিতে নিয়োজন বেড়েছে 108%। অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে, কৃষিতে ছেলেদের নিয়োজন কমেছে 2%। কেন এটা? তার মানে কি আমাদের ছেলেরা কাজ করছে না? ব্যাপারটা তা না। আমাদের অর্থনীতি যেহেতু বর্ধিষ্ণু অর্থনীতি, অন্যান্য সেক্টর আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ বলে আমাদের ছেলেরা কৃষি থেকে নিজেদেরকে ওনারা অন্য জায়গায় চলে যাচ্ছেন। কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তা কিন্তু তাতে হুমকিতে পড়েনি। আমাদের নারীরা সেই শ্রমের জায়গাটা, যেই শ্রমটা ছেলেরা দিতেন, সেই জায়গাটা পূরণ করেছে, আমাদের তথ্য বলছে। তাহলে এই নারীগুলো কোথায়?
আমি যখন সরকারি কৃষি কার্ড বিতরণ করি তখন জমি যার নামে আছে তাকে আমি কৃষক হিসেবে শনাক্ত করছি। এবং আমি আপনাকে প্রথমে সক্ষমতার কথা বলেছি, যেহেতু জমি নারীর নামে নাই, এই নারী মাঠে কাজ করবার পরেও, একেবারে পোস্ট হারভেস্ট না, একদম নিড়ানি থেকে শুরু করে সমস্ত কাজ করবার পরেও তার নামে আমরা কৃষি কার্ড দিতে পারি নাই। আমার নিজের গবেষণার তথ্য বলে আমি কৃষি এক্সটেনশন সার্ভিসে অনেকবার দেন দরবার করেও এই তথ্য জোগাড় করতে পারিনি। ফলে এই যে নীতি কৌশলগুলো আছে, আপনি যখন জলবায়ু পরিবর্তনে কৃষিতে অভিঘাত ঘটবে, আপনার তো তখন এক্সটেনশন সার্ভিস নারীর কাছে পৌঁছতে হবে যে কিভাবে আমি এই অভিঘাতটা মোকাবেলা করব। আমি যদি সেই নারীকে শনাক্ত করতে না পারি, আমার সার্ভিস কিন্তু সেখানে পৌঁছবে না। আমরা বাংলাদেশে যেই সেক্টরটা নিয়ে গর্ব করতে পারি সেটা হচ্ছে আমার কৃষি এবং কৃষক। আমার এক্সটেনশন সার্ভিস কিন্তু অনেক দক্ষতার সাথে, আমার গবেষণা কিন্তু কৃষি গবেষণা অনেক দক্ষতার সাথে কৃষক এবং মাঠে তার ফলাফল পৌঁছে দিতে পেরেছে। সেখানে আমি যদি নারীকে চিনতে না পারি, তাহলে কিন্তু আমি জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে নারী না, পুরো পরিবারটাকেই বাঁচাতে পারবো না, এবং আমি রাষ্ট্রীয়ভাবে আমার খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। জি, আমরা তখন গ্রামীণ নারীর জীবনে জলবায়ু ঝুঁকির প্রভাব নিয়ে কথা বলছিলাম। আমরা যদি শহুরে নারী বা আমাদের আরবান ম্যানেজমেন্টে ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্ট চিন্তা করি, তাহলে সেখানে কি ধরনের ঝুঁকি রয়েছে? আরবানে বলতে আসলে ক্লাইমেট চেঞ্জের বিষয়টা আরবানে আমরা মানে ইন টোটালিটি আমরা খুব বেশি একটা আসলে দেখা হয়নি এখন পর্যন্ত, কিন্তু এবং সেই প্রেক্ষিতে নারীর ইমপ্যাক্টের কথা, নারীর উপরে যে প্রভাব পড়বে সেটার বিষয়ে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। আমরা একটুখানি মানে এটা হচ্ছে মানে খালি চোখে দেখা যেটা বলি আমরা, সেভাবে যদি আমরা দেখি যে আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে ভেক্টর বর্ন ডিজিজ গুলো কিন্তু বেড়ে যাবে, যেটা আমরা দেখছি ইদানিং দেখছি। এই যে ডেঙ্গু বেড়ে গেছে, কিংবা আপনি ধরেন প্রচন্ড তাপদাহ যখন হয় তখন কিন্তু আইসিডিডিআরবিতে মানে সামনের জায়গায় তাবু খাটিয়েও এই যে ডায়রিয়ার প্রচন্ড ভাবে বেড়ে যায়। এই জিনিসগুলো কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জের যে ইরাটিক বিহেভিয়ার, ক্লাইমেটের যে ইরাটিক বিহেভিয়ার, এই কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তো এইগুলোর জন্য এইগুলোকে সামাল দিতে হচ্ছে কাকে? মাকেই সামাল দিতে হচ্ছে। এই যে যখন মানে শিশু যখন অতিমাত্রায় অসুস্থ হয়ে পড়ছে, অনেক শিশু অসুস্থ হয়ে যায়, তখন মাকেই, মাদার্স আর বিন ট্যাক্স। শারীরিকভাবেও পরিবেশ যতই প্রতিকূল হোক, নারীর কাজ কিন্তু কমিয়ে দিতে পারে না। তার এই যে অতিমাত্রায় যে গরম পড়ে, ওই গরমের মধ্যেও কিন্তু নারীকে কাজ করতেই হচ্ছে। ফলে তার কিন্তু নানান রকম শারীরিক অসুস্থতা তৈরি হচ্ছে, যেটা হয়তো আমরা মানে দেখছি না, খেয়াল করছি না, অ্যাড্রেস করছি না। সো এই শারীরিক দিক থেকে আমি বলতে পারি, স্বাস্থ্যগত বিশেষ করে, মানে শারীরিক না, স্বাস্থ্যগত দিক থেকে এই ক্লাইমেট চেঞ্জের কারণে নানান রকম সমস্যা হচ্ছে, যেটা আরবানে হচ্ছে। সেই জায়গাটায় হয়তো আমরা আসলে জিনিসটা আমরা আসলে বুঝি না, এখন পর্যন্ত বুঝি না। আন্দাজ করতে পারি যে এই সমস্যাগুলো হচ্ছে, এবং তার মানে আমি বলতে চাচ্ছি যে আরবানে ডেভেলপমেন্ট সেক্টরে এবং ক্লাইমেট চেঞ্জের সেক্টরে আমাদের আরো অনেক বেশি গবেষণা করা দরকার। ইতিমধ্যে আমাদের কিছু সফলতা আছে, আমাদের জাতীয় পরিকল্পনা আছে, নীতি রয়েছে, এবং অনেক কাজও হয়েছে। আরবান লাইফে যেমন হচ্ছে, তৃণমূল পর্যায়ে অনেক কাজ হচ্ছে, এনজিওরও কাজ করছে। আমাদের টোটাল নীতি কৌশলে আমরা এখন যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলোকে আসলে আমরা কতটুকু অ্যাড্রেস করতে পেরেছি বলে আপনি মনে করেন? আমরা যদি জলবায়ু পরিবর্তনের নীতি কৌশলের কথা বলি, তাহলে প্রথমেই আমাদেরকে বলতে হবে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2009। জলবায়ুর যে নীতি কৌশলটা সরকার নিয়েছেন 2009, যেটার উপর ভিত্তি করে আসলে আমাদের রাষ্ট্রীয় পরিকল্পনা, জলবায়ুর যত রাষ্ট্রীয় পরিকল্পনা নীতি কৌশল আমরা নিয়ে থাকি। খুব আশার কথা হচ্ছে, আপনি যদি পুরো ডকুমেন্টটা পড়েন দেখবেন প্রিঅ্যাম্বলে একটা খুব ভালো কথা লেখা আছে যে প্রতিটা অ্যাক্টিভিটি যাই জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে হবে, প্রতিটা অ্যাক্টিভিটিতেই জেন্ডার সেন্সিটিভ কিনা বা নারী সংবেদনশীল কিনা এই জিনিসটা স্ক্রুটিনি করতে হবে। খুব আশার কথা। তারপরে আপনি যদি ভিতরে যান দেখবেন যে 44টা অ্যাক্টিভিটি প্রায়োরিটাইজ করা হয়েছে। অনেক ইস্যুজ আছে আমাদের, তার মধ্যে 44টাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এই 44টার মধ্যে কেবলমাত্র দুটো ইস্যুতে আমরা নারীর কথা উল্লেখ করেছি। আমরা বলেছি, এটা বলা ঠিক হবে না, উল্লেখ করেছি, এবং তাও সেখানে নারী যে বিপদাপন্ন সেটুকু কথাই বলেছি। এমনকি আমরা দুর্যোগে আমাদের সাইক্লোন শেল্টারগুলো, আশ্রয় কেন্দ্রগুলো যে রিডিজাইন করতে হবে সে কথা বলেছি, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো নারীর
ভাবনা মাথায় রেখে যে পুনর্ডিজাইন করতে হবে সে কথা কিন্তু আমরা বলি নাই, অথবা খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে নারীকে বিপদাপন্ন বলে বলেছি, কিন্তু নারী যে কৃষক হিসেবে আত্মপ্রকাশ করছেন তাকে যে সেই সুযোগগুলো দিতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমরা বলি নাই। তবে একটা আশার কথা যে বিসিসিএসএপি হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট, আমরা আশা করব যে সরকার আবার রিভাইজ করবেন এবং আরো যত্নের সাথে এই বিষয়গুলো বিবেচনা করবেন। তবে এটা সত্যি যে আমাদের নারী নীতি 2011 যেটা ড্রাফট নারী নীতির মধ্যে জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়েছে, খুবই উপরিভাগের একটা বিষয় হিসেবে বলা হয়েছে, সেইভাবে আসলে গভীরতর অর্থে নারী এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে তেমন কোনো কথা বলা নাই। আমি একটা উদাহরণ দিতে পারি, বাংলাদেশ ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান ধরেন, স্যালাইনিটি লবণাক্ততা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সমস্যাটা কেন? স্যালাইনিটি লবণাক্ততা আমাদের কৃষির জন্য হুমকি দক্ষিণ পশ্চিমাঞ্চলে, কিন্তু একই সাথে স্যালাইনিটি খাবার পানিতে যদি থাকে সেই লবণাক্ততা কিন্তু আমার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি এবং নারীর জন্য সেটা বিশেষ বিপদাপন্নতা ডেকে আনে, কারণ নারী হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, নারীর মাধ্যমেই আপনি ভবিষ্যৎ বংশধরকে পাবেন। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমার ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যানে আসে নাই। অর্থাৎ আমি অ্যাড্রেস করছি কিন্তু আমি পুরোপুরিভাবে আসলে অ্যাড্রেস করতে পারছি না, এবং আমি যদি নারীর এই বিষয়গুলোকে এড়িয়ে যাই আমাদের বৃহত্তর অর্থে কিন্তু কোনো লাভ নেই। আমরা যদি টেকনোলজি ট্রান্সফারের কথা বলি, যে আমাদের গ্রামীণ নারীরা এই ক্লাইমেট অ্যাডাপ্টেশনের জন্য কি ধরনের প্রযুক্তির দিকে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে? টেকনোলজি ট্রান্সফার মানে টেকনোলজি যখন আমি ইন্ট্রোডিউস করব তখন যেন আমি যদি জেন্ডার বিষয়টাকে মাথায় রাখি, তাহলে কিন্তু আমি সেই জাতীয় টেকনোলজিগুলোকে ইন্ট্রোডিউস করবার চেষ্টা করব যেগুলো কিনা নারীকে সহায়তা করে। রেইন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির পানির সংগ্রহ, এই জিনিসগুলো যেগুলো কম দাম এবং বাড়ির কাছে কাছেই কিংবা নারীর বাড়িতেই করা যেতে পারে, খুব অল্প। রেইন ওয়াটার হারভেস্টিং টেকনোলজি কিন্তু অনেক কম পয়সা এটা করা যায়, একটুখানি ইনসেন্টিভ দরকার, একটু টেকনোলজিক্যাল রিফাইনমেন্ট দরকার। এই জিনিসগুলোর দিকে তাহলে আমি মনোযোগ দেবো ইনস্টেড অফ ওই রকম বড় মানে প্ল্যান্টের কথা। তার মানে কি, আমি ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে নারীর বিষয়টাকে যদি আমি মাথায় রাখি তাহলে আমি সেই জাতীয় জিনিসগুলো, সেই জাতীয় টেকনোলজির দিকে আমি ঝুঁকে মানে দেখব। তারপরে কৃষির দিকে যদি আসি, আমাদের বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কিংবা BARC বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার যেগুলো আছে, ওনারা যেসব এই যে স্যালাইন টলারেন্ট যে ভ্যারাইটিগুলো ওনারা তৈরি করেছেন, এগুলো ধানের ইয়ে করেছেন। নারী ধান যেটা উনি বললেন যে ওটার সাথে যুক্ত আছে, কিন্তু প্রধানত নারী হয়তো সবজি, যেমন সবজিটা কিন্তু প্রধানত নারী করে থাকে, বিশেষ করে বাড়ির আশেপাশে যে সবজি উৎপাদন, যেটা কিনা আসলে পরিবারের পুষ্টি প্রাথমিক যোগান কিন্তু সেখানে, তাহলে এবং সেটা কিন্তু নারীই করে। তাহলে আমি ওই জায়গাটাকেও আমাকে তাহলে চিন্তা করতে হবে যে আমার সবজি যেগুলো স্যালাইন প্রোন এরিয়া যেখানে, সেখানে আমার কি জাতীয় সবজি আমি উৎপাদন করতে পারি যেটা কিনা আমার নারী করছে কিংবা করবে। তো এই জায়গাগুলো আমি টেকনোলজির দিক থেকে আমি ওইভাবে আমি চিন্তা করি যে যে জিনিসগুলো আমার নারীর আওতার মধ্যে, সেই জিনিস মানে নারীর এখতিয়ার কিংবা আওতাধীন কিংবা নারী যেই জায়গাগুলোতে কাজ করছে সেই জায়গাগুলোকে মানে ক্লাইমেট প্রুফ ইজ টু মাচ টু হেভি আ ওয়ার্ড, বাট জলবায়ুর দিক থেকে আমি মানে টেকনোলজির ওই দিক থেকে আমি আমার মনে হয় চিন্তা করলে ভালো হবে। অবশ্যই আমি শুধুমাত্র নারীকে সাহায্য করা একটা জিনিস, যিনি বিশেষভাবে বিপদাপন্ন আছেন তাকে আমি একটা অভিযোজনের একটা কৌশল হিসেবে টেকনোলজি ট্রান্সফার, নারী বান্ধব প্রযুক্তি দিলাম, সেটা একটা যেমন ব্যাপার আছে। আবার আরেকটা দিকে আমাদের কিন্তু কিছু কিছু টেকনোলজি আমরা কথা বলতে পারি, যেমন পৃথিবীর সবচেয়ে দ্রুততম বর্ধনশীল সোলার এনার্জির নেটওয়ার্ক কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, আমাদের গবেষণায় আমি BIDS এর সাথে বিশ্বব্যাংকের সাথে একটা গবেষণায় যুক্ত ছিলাম, সেই গবেষণায় আমরা পেয়েছি যে এই যে ব্যাপক পরিমাণে সোলার হোম সিস্টেম বিভিন্ন বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছে, যেটাকে আমরা জলবায়ু বান্ধব বলে থাকি, এখানে কিন্তু নারীদের এমপ্লয়মেন্টের প্রচুর সুযোগ ছিল
এবং যে কোম্পানিগুলো কাজ করছেন ওনারা কিন্তু, আপনি যদি ব্রশিওর দেখেন, ইন্টারনেটে যান, ওনাদের ওয়েবসাইটে যান, ওনারা বলছেন যে ওনারা নারীদেরকে এমপ্লয় করছেন। স্থানীয় নারীরা, আপনি যে খুব সামান্য টেকনোলজি শিখতে হয় কিন্তু এগুলো রিপেয়ার করবার জন্য, কিন্তু আমরা যখন ভেতরে দেখছি ওনারা কিন্তু এমপ্লয় করছেন না নারীদেরকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা কিন্তু মিস করে যাচ্ছি। আবার ধরেন- আমার মনে হয় এই ইস্যুগুলো ওনারা ভেবে দেখবেন আমাদের গ্রামীণ নারীদের জন্য এই ক্লাইমেট রিস্ক অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে তারা লোকালি কি করতে পারে, কিছু টিপস জানবো আপনার কাছ থেকে এবং পরে আপনার কাছ থেকে। আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যানেও আছে, এবং আমরা আমাদের 6 5 ইয়ার প্ল্যানের বলেছি যে আমরা লো কার্বন ডেভেলপমেন্টের দিকে যেতে চাই। আমি অ্যাডাপ্টেশন নিয়ে আমরা অনেক কথা বলে, আমি একটু মিটিগেশন নিয়ে বলতে চাই। আমার নারীর আসলে বেসিক এনার্জি সার্ভিসেসই সে পায় না। সুতরাং আমি মনে করি যে তাকে তার